বাংলাদেশের এই মুহূর্তে অনেক বড় একটা পাওনা, কারণ ভারত কখনো, আমি দেখিনি ভারত কখনো বাংলাদেশকে এভাবে রিকগনাইজ করতে। সো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। তারা আমাদেরকে ভয় পাচ্ছে, কিংবা পৃথিবীর যে সমস্ত জায়গায় ছোট ছোট দেশগুলোকে যেভাবে সাহসিকতা এবং সামরিক শক্তি দিয়ে বড় বড় সামরিক শক্তিগুলোকে কন্টেন্ট করছে, বছরের পর বছর তারাকে ধরে রাখছে, তাদের সাথে যুদ্ধ করছে, ঠিক তেমনটাই হয়তো ভারত বিবেচনা করছে যে বাংলাদেশের পক্ষেও সম্ভব ভারতের মতো এরকম একটা শক্তিকে এইভাবে আটকে রাখা যায়। বিভিন্নভাবে ফেরত আসতেছে, কখনো তারা ফেরত আসতেছে যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে, কখনো রয়ের পরিচয় ফেরত আসতেছে, কখনো ডাকাতি কার্যক্রম নিয়ে তারা কিন্তু ফেরত আসতেছে, আনসারে ফেরত আসতেছে, বন্যার পানি হয়ে কিন্তু ফেরত আসতেছে, বিভিন্ন ভাবে ইঞ্জিন চালিত রিক্সা হয়ে ফেরত আসতেছে, পল্লী বিদ্যুতের খাম্বা দিয়ে আসতেছে, ইন্টারনেট ডাক্তার হয়ে আসতেছে, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের দাড়ি ধরে ঝুলে ঝুলে বাংলাদেশে হাজির হয়েছে। আবার কি পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন যে দেশে আরেকটি দেশের একের অধিক দূতাবাস থাকে? বাংলাদেশে ভারতের ঢাকার বাহিরেও কিন্তু আরো 4টা দূতাবাসের তাদের শাখা আছে। আজকেই দেখলাম যে ঠাকুরগাঁয়ে বিএসএফ কর্তৃক আরেকজন কিশোরকে হত্যা করা হয়েছে। এটা আমি বলবো যে আমি সবসময় বলে এসেছি যে ভারত কতটা নগ্নভাবে বাংলাদেশের উপরে তার যে মনোভাব বা মনোবাসনা প্রকাশ করছে, এটা তারই আরেকটা প্রমাণ। তবে আশার কথা হচ্ছে যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট অন্তত, আমি মনে করি যে বাংলাদেশের এই 53-54 বছরের ইতিহাসে কোনোদিন কোনো সরকার এতটা জোরালোভাবে অন্তত ফেস টু ফেস বা মুখের উপরে ভারতের মুখোমুখি কিন্তু এই ধরনের কোনো জবাব দেয়নি। আমি আশা করব এই হত্যাকাণ্ডের ব্যাপারেও আমাদের বর্তমান সরকার অত্যন্ত কঠোরভাবে অবস্থান নেবেন, এবং ভবিষ্যতে আর যাতে একটি হত্যাকাণ্ড না হয় বর্ডারে, তার জন্য স্ট্রং ভাবে এই সরকার বর্তমান যে অবস্থান আছে সেটাকে আরো জোরদার করবে। আমি যদি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক জাস্ট গত 4 তারিখে ওনাদের যে জেসিসি, যেটাকে বলা হয় যে জয়েন্ট কমান্ড কনফারেন্স হয়েছিল লখনৌতে, সেখানে চিফ অফ আর্মি স্টাফ, নেভাল চিফ এবং এয়ার চিফ এবং আরো সামরিক বেসামরিক কিছু ঊর্ধ্বতন লোকজন অ্যাটেন্ড করেছিলেন। সেই কনফারেন্সে উনি দুটো বিষয়ে উল্লেখ করে সাথে সংশ্লিষ্টভাবে বাংলাদেশের নামটা উল্লেখ করেছেন। লাইক উনি কিন্তু রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে রেফারেন্স দিয়েছেন, এবং ইসরায়েল এবং গাজা কনফ্লিক্টটাকে স্মরণ করে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করতে উনি ওনার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। তো আমি এই বিষয়টাকে জাস্ট ছোট করে একটু বিশ্লেষণ করি। এখানে ইউক্রেন এবং রাশিয়ার প্রসঙ্গটা কেন এসছে? তিনি বুঝাতে চেয়েছেন যে মানে কম্পারেটিভলি সামরিক শক্তি বিবেচনায় ইউক্রেন রাশিয়ার থেকেও কম শক্তি সম্পন্ন হওয়া সত্ত্বেও গত 2.5 বছর ইউক্রেন রাশিয়াকে কন্টেন্ট ধরে রেখেছে, নাম্বার 1। আর দ্বিতীয়ত, ইসরায়েল এবং গাজায় হামাসের মতো একটি মানে কম দক্ষতা বা কম শক্তি সম্পন্ন হয়েও ইসরায়েলের মতো এরকম পরাক্রমশালী এবং পশ্চিমা বিশ্বের মদতপুষ্ট একটা দেশ সামরিক শক্তিতে অত্যন্ত এবং টেকনোলজিতে এত উন্নত হওয়া সত্ত্বেও তারা হামাসের কাছে কিন্তু পর্যদুস্ত হয়ে আছে বছরের পর বছর। এই দুটো জিনিস উনি কম্পেয়ার করেছেন, এবং কম্পেয়ার করে উনি বোঝাতে চেয়েছেন যে বাংলাদেশ, আমরা তুলনামূলকভাবে ভারতের চেয়ে অনেক ছোট একটা দেশ, সামরিক শক্তি বিবেচনাও আমরা হয়তো তাদের কাছ থেকে ইন টার্মস অফ আর্মস, নাম্বার অফ আর্মস এন্ড অ্যামুনিশন, নট দ্য পাওয়ার এন্ড কারেজ, ইন টার্মস অফ আর্মস এন্ড অ্যামুনিশন তাদের চেয়ে ছোট হলেও ইউক্রেন রাশিয়ার মতো, ইসরায়েল গাজার মতো বাংলাদেশও হয়তো তাদের জন্য যে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এটাই আমি মনে করি যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে অনেক বড় একটা পাওনা। কারণ ভারত কখনো, আমি দেখিনি ভারত কখনো বাংলাদেশকে এভাবে রিকগনাইজ করতে। সো আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন। তারা আমাদেরকে ভয় পাচ্ছে, কিংবা পৃথিবীর যে সমস্ত জায়গায় ছোট ছোট দেশগুলোকে যেভাবে সাহসিকতা এবং সামরিক শক্তি দিয়ে বড় বড় সামরিক শক্তিগুলোকে কন্টেন্ট করছে, বছরের পর বছর তারাকে ধরে রাখছে, তাদের সাথে যুদ্ধ করছে, ঠিক তেমনটাই হয়তো ভারত বিবেচনা করছে যে বাংলাদেশের পক্ষেও সম্ভব ভারতের মতো এরকম একটা শক্তিকে এইভাবে আটকে রাখা যায়। এই জন্যই উনি ওনার সামরিক শক্তি বা সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলেছেন। সো আমি মনে করি যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে অবস্থান, সেই অবস্থানের কারণে এবং যেই মুখোমুখি এবং
স্পষ্টভাবে তাদের জন্য যে সমস্ত বার্তাগুলো দিচ্ছে, এই বার্তাগুলো কিন্তু বাংলাদেশের অবস্থানটাকে ভারতের কাছে কতটা পরিষ্কার এটা তার খুবই স্পষ্ট একটা প্রমাণ। এখন আমি যদি আসি আপনার নেক্সট ইস্যুতে, যে প্রশাসন, আমি মনে করি যে আমি একই কথা বারবার বলে আসছি যে সত্যিকার অর্থে আমরা কিন্তু এখনো কিন্তু বিজয় অর্জন করিনি। আমি বলি যে এটা বিজয়ের প্রথম ধাপ আমরা অর্জন করেছি। আমাদের আরো অনেকগুলো ধাপ অর্জন করতে হবে আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করার জন্য। অর্থাৎ প্রথম বিজয় অর্জন করেছি মানে আমরা একটা স্বৈরাচারী সরকারকে হটিয়েছি, কিন্তু স্বৈরাচারী সরকারের যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত লেয়ার, আমার আইন বলেন, আমার প্রশাসন বলেন, তারপরে আমার সামরিক আইন শৃঙ্খলা বাহিনী বলেন, সরকার বিদায় হয়েছে কিন্তু রেখে গেছে সবকিছু। অর্থাৎ আপনি সরকারে যাদের 300 জন এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছেন, কিন্তু তাদেরকে যারা সাপোর্ট দিয়ে গেছেন সোফার, যাদেরকে লালন পালন করে, যাদের মদতপুষ্ট হয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় যারা ছিলেন, তারা কিন্তু এখনো বহাল তবিয়ে আছেন। আমার পূর্ববর্তী আলোচকরা কিন্তু বাই নেম বলেছেন, আমি আর বাই নেম যাব না। ইন জেনারেল যদি আমি বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খ রূপে কিন্তু তৈরি করতে হবে। একটা জিনিস ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে স্পষ্ট ভাবে, অর্থাৎ জনগণের মোরাল বুস্টআপটাকে আমরা যে তাদের প্রতি যে কনফিডেন্স আমাদের আসবে যে হ্যাঁ আমরা পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, দৃশ্যমান পরিবর্তনগুলো হয়তো হচ্ছে না, অর্থাৎ এমন অনেক ব্যক্তি, এমন অনেক ক্যারেক্টার এখনো ঘুরে বেড়াচ্ছে প্রশাসনে রয়ে গেছে। এই জন্যই তো দেশের ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে একটা ঝুঁকি, এক্স্যাক্টলি ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। এই জন্যই কিন্তু আমাদের যে সরকারের বিভিন্ন সময়ে দেখা যায় কি যে আমরা শুনেছি তারা বারবার কিন্তু ফেরত আসতেছে, বিভিন্নভাবে ফেরত আসতেছে। কখনো তারা ফেরত আসতেছে যে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে, কখনো রয়ের পরিচয় ফেরত আসতেছে, কখনো ডাকাতি কার্যক্রম নিয়ে তারা কিন্তু ফেরত আসতেছে, আনসারে ফেরত আসতেছে, বন্যার পানি হয়ে কিন্তু ফেরত আসতেছে বিভিন্নভাবে, ইঞ্জিন চালিত রিক্সা হয়ে ফেরত আসতেছে, পল্লী বিদ্যুতের খাম্বা দিয়ে আসতেছে, ইন্টারনি ডাক্তার হয়ে আসতেছে, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের দাড়ি ধরে ঝুলে বাংলাদেশে হাজির হয়েছে আবার। মানে এদের কিন্তু এই যে আসার যে ফেজ গুলো, এই যে সর্বশেষ রবীন্দ্রনাথের দাড়ি ধরে ঝুলেই কিন্তু আবার কিন্তু আরেক গ্রুপ কিন্তু এসে হাজির হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে তারা কিন্তু সত্যিকার অর্থে কোনোটা ইস্যু তারা খুঁজতেছে, তারা শুধুমাত্র একটা ইস্যুর অপেক্ষায় আছে যে এই ইস্যুটা যদি আমরা যদি কোনোভাবে আবার আমাদের জায়গায় আমরা ফেরত আসতে পারি, আবার যদি আমরা আমাদের সেই হারানো রাজত্ব যদি আমরা ফিরে পেতে পারি, তাহলে আমরা এই জায়গায় আমাদের ডিভাইড এন্ড রুল করা যাবে না, আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এবং এই সরকারকে আমাদের প্রত্যেকটা জায়গা থেকে, আমার পূর্ববর্তী বক্তারা যেটা বলেছেন, আমি একই সুরে ইকো করতে চাই যে এটা আমাদের দায়িত্ব। কারণ এই যারা এখন দায়িত্বে আছেন ইন্টারিম গভর্নমেন্টের, তারা কিন্তু তাদের স্ব পেশায় নিয়োজিত ছিলেন, তারা কিন্তু রাজনীতি করতেন না, তারা কিন্তু জানেন না যে প্রশাসনের কে কোথায় ছিল, কে কি কাজ করেছে। যারা সরাসরি রাজনীতি করেন, যারা রাজনীতির খোঁজখবর রাখেন, বা প্রশাসনে যারা ছিলেন, তাদেরকে সহযোগিতা করতে হবে। এবং ইন্টারিম গভর্নমেন্টেরও দায়িত্ব হচ্ছে এমন কোন স্পষ্ট দৃষ্টান্তমূলক কোন ধরনের পরিবর্তন এনে আমার প্রশাসন থেকে শুরু করে দেশবাসী যারা দেশকে ভালোবাসেন, যারা দেশের জন্য কিছু করতে চান, তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। এই আত্মবিশ্বাস যদি বাড়াতে আমরা না পারি, তাহলে মনে হয় প্রশাসনের বিভিন্ন জায়গায় যে সমস্ত সাদা মনের মানুষগুলো আছেন, দেশপ্রেমিক মানুষগুলো আছেন, তারা কিন্তু উৎসাহিত হবেন, তারা কিন্তু আস্থা হারিয়ে ফেলবেন। এই আস্থার জায়গাটা অর্জন করাটা আমার মনে হয় অনেক বেশি জরুরি। একটা এক্সাম্পল দেই, আপনি কি পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন যে দেশে আরেকটি দেশের একের অধিক দূতাবাস থাকে? বাংলাদেশে ভারতের ঢাকার বাহিরেও কিন্তু আরো 4টা দূতাবাসের তাদের শাখা আছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, 4টা জায়গায় তাদের আরো ভারতীয় দূতাবাসের শাখা আছে। আপনি পৃথিবীর এমন কোন দেশ দেখাতে পারবেন না। বাংলাদেশের মতো একটা ছোট দেশ, তার ভিতরে ভারতের ঢাকার ছাড়াও আর বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন আলোচনায় অনেকেই বলেছেন যে বিভিন্ন জায়গায় রয়ের অফিস আছে। এগুলো কিন্তু আসলে ভারতের দূতাবাস না। সেখানে যারা ছিলেন এগুলো বেসিক্যালি রয়ের একটা সাব অফিস হিসেবে কিন্তু কাজ করছে, এবং এগুলোর মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে কিন্তু স্ট্র্যাটেজিক্যালি কিন্তু ইউজ করতো। এই স্ট্র্যাটেজিক্যালি যে বাংলাদেশকে যে ইউজ করার জন্য এবং তাদের করায়ত্ত রাখার জন্য, তাদের কার্যক্রমটাকে সঠিকভাবে অন গ্রাউন্ড থেকে মনিটর করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে
এই 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 তাদের গোয়েন্দাদের এই ধরনের কার্যক্রমগুলোকে বিস্তার করে রাখা হয়েছিল, এবং এটার স্পষ্ট প্রভাব কিন্তু আমাদের প্রশাসনে রয়ে গেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের সবার দায়িত্ব এই সরকারকে সহযোগিতা করা, যথেষ্ট পরিমাণ তথ্য এবং প্রযুক্তি সহযোগিতা দেওয়া, যাতে করে ওনারা সঠিক জায়গায় সঠিক লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে বসিয়ে দিয়ে যারা এদেশের মানুষের ভিতর আস্থা তৈরি করা। এদেশের মানুষের আস্থা যদি ফেরত আনতে পারি, তাহলে আমি মনে করবো যে এই সরকারের জন্য যে কোনো ধরনের ইস্যু আসুক, খাম্বা হয়ে আসুক আর রবীন্দ্রনাথ হয়ে আসুক, যে কোনো ইস্যু হয়ে আসুক, কেউ কিন্তু কোনো ধরনের কোনো কিছু করতে পারবে না বলে। অসংখ্য ধন্যবাদ।